হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কোপারনিকাস বা কোপারনিকান বিপ্লব এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই চ্যাপ্টারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেমন এর আগে ক্লাসে আমি আলোচনা করেছিলাম সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব, যেটি 8 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেখানে আমরা কি দেখেছি যে সূর্যকে কেন্দ্র করে বাকি অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। এই মতবাদকে বলা হয় সূর্য কেন্দ্রিক মতবাদ, বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। এই ধারণার জন্ম কে দিয়েছিলেন, এই ধারণা কে বলেছিলেন, এই ধারণার কথা কোপারনিকাস বলেছিলেন। পোল্যান্ডের এই জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এই জোহানেস কোপারনিকাস। তিনি জন্মগ্রহণ করেন 1473 সালে আর তার মৃত্যু হয় 1543 সালে। এবং তিনি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এক বিপ্লব ঘটান। প্রচলিত যে প্রাচীন যে মতবাদ, যেটা টলেমি দিয়েছিলেন, প্রাচীনকালে টলেমির ধারণা ছিল যে পৃথিবী, এই মহাবিশ্বে পৃথিবী একটা জায়গায় দাঁড়িয়ে আছে বা স্থির আছে এবং তাকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। এবং মানুষও দেখে তাই, কারণ সূর্যকে আমরা একবার দেখছি সামনে, একবার দেখছি পিছনে, তাহলে সূর্যই হয়তো ঘুরে বেড়াচ্ছে। মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল, এই ভ্রান্ত প্রাচীন টলেমীয় ধারণা, যেটাকে বলা হয় পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। এবং এই ধারণাকে পরে স্বীকৃতি দেন অ্যারিস্টটল, দার্শনিক অ্যারিস্টটল। তিনিও একই কথা বলেন। এবং সেই সময় যে খ্রিস্টান চার্চ, সেই চার্চও মেনে নিয়েছিল এই পৃথিবী কেন্দ্রিক মতবাদকে। ফলে এই ধারণা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বদ্ধমূল ছিল। প্রায় হাজার হাজার বছর ধরে মানুষ জানতো যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, তাকে কেন্দ্র করে বা তাকে ঘিরে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। কিন্তু এই প্রথম পঞ্চদশ শতকে নবজাগরণের সূত্র ধরে যে সমস্ত মনীষী, জ্যোতির্বিজ্ঞানী বা অন্যান্য জ্ঞানীগুণী পণ্ডিতদের আবির্ভাব ঘটে, তার মধ্যে জোহানেস কোপারনিকাস ছিলেন জ্যোতির্বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বলেছিলেন যে পুরনো এই ধারণা সম্পূর্ণ ভুল। মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী নয়, রয়েছে সূর্য, এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি তাকে ঘিরে, সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে চক্রাকারে। অর্থাৎ কোপারনিকাসের এই বক্তব্য একটা বিপ্লবের সমান। মানুষ হাজার বছর ধরে যে চিন্তা ভাবনা করে আসছে, সেই চিন্তা ভাবনার মূলে, সেই ভ্রান্ত চিন্তা ভাবনার মূলে তিনি কুঠারাঘাত করেছিলেন। করে তিনি একটা নতুন তত্ত্ব খাড়া করেন এবং নতুন একটা বিপ্লব ঘটান, যাকে আমরা বলছি কোপারনিকান বিপ্লব। সেই বিপ্লবটা কি, বা কোপারনিকাস কি বলেছিলেন, তার বক্তব্যের মূল বিষয় কি ছিল? একটাই বিষয় ছিল সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। এই সহজ সত্য ধারণাটি কোপারনিকাসই প্রথম মানুষের সামনে তুলে ধরেন এবং জ্যোতির্বিজ্ঞানে একটা বিপ্লব ঘটান, যাকে আমরা বলছি কোপারনিকান বিপ্লব। শুধু এখানেই নয়, তখন যে খ্রিস্টান চার্চ ছিল, পোপ ছিলেন ধর্মগুরু, সেই ধর্মের দিক থেকে কোপারনিকাসের উপর আক্রমণ আসে। তার এই সমস্ত গবেষণা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, তার এই সমস্ত প্রচারকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু কোপারনিকাস কোনো কথা শোনেননি, কারোর কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি তার যে গবেষণা, সেই গবেষণার বিষয় বিভিন্ন পুস্তক গ্রন্থ লিখে মানুষের সামনে তুলে ধরেছিলেন। কয়েকটি গ্রন্থ তিনি লেখেন। সূর্য কেন্দ্রিক যে তার যে বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব, এই তত্ত্বটি তিনি তুলে ধরে তিনি জ্যোতির্বিজ্ঞানের জনকে পরিণত হন। তাকে বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। অর্থাৎ এই মহাকাশ গবেষণা আজকে আমরা করি, নাসা করে, আমাদের দেশে ইসরো তরফ থেকে করা হয়। এই মহাকাশের গবেষণার যে জনক ছিলেন কোপারনিকাস। তিনি প্রথমে কসমোগ্রাফিক মাই স্টোরি বলে একটা গ্রন্থ লেখেন, যে গ্রন্থে এই সূর্যোদয় এবং সূর্যাস্তর এই যে ব্যাপারটা, যেটা নিয়ে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা
যে সূর্য এত পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে, একবার সামনে তাকে উঠতে দেখা যাচ্ছে, একবার পিছন দিকে তাকে ডুবতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই সূর্যোদয় সূর্যাস্ত কেন হচ্ছে, এটা কোপারনিকাস তার এই কসমোগ্রাফিক মাইস্টারি গ্রন্থে এই বিষয়টা, সত্য বিষয়টা তুলে ধরেছিলেন জনগণের সামনে, যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমরাই আবর্তিত হচ্ছি তার সামনে। ফলে আমরা একবার তাকে দেখছি, আবার 24 ঘন্টা পরে এসে আবার তার মুখোমুখি হচ্ছে। এই সহজ সত্য বিষয়টি তিনি তার এই কসমোগ্রাফিক মাই স্টোরি গ্রন্থে জনগণের সামনে তুলে ধরেন। এরপরে তিনি আরেকটি গ্রন্থ লেখেন, নিউ অ্যাস্ট্রোনমি, নতুন জ্যোতির্বিদ্যা। 1609 সালে এই গ্রন্থটি তিনি প্রকাশ করেন এবং এই গ্রন্থে তিনি আরেকটি বৈপ্লবিক তত্ত্ব খাড়া করেন। বৈপ্লবিক তত্ত্বটি কি না, তিনি বলেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি আবর্তিত হচ্ছে, এই গ্রহগুলি প্রতিটা গ্রহ নির্দিষ্ট পথে আবর্তিত হচ্ছে, এলো পাথারি কেউ চলাফেরা করছে না, নির্দিষ্ট একটা কক্ষ পথ আছে, সেই নির্দিষ্ট কক্ষ পথ ধরে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে এবং এই কক্ষপথটা অনেকটা উপবৃত্তাকার, ডিমের আকৃতির। অবশ্যই এই যে উপবৃত্তাকার কক্ষপথ পরবর্তীকালে বিজ্ঞানী কেপলার এটাকে পাকাবাকি ভাবে প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন। তা যাই হোক, এই নিউ অ্যাস্ট্রোনমি গ্রন্থে এই গ্রহগুলি যে একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে আবর্তিত হচ্ছে এবং উপবৃত্তাকার কক্ষপথ, এ সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন তার এই নিউ অ্যাস্ট্রোনমি গ্রন্থে। এরপর তার যে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যে তত্ত্ব, মূল যে তার যে আবিষ্কার, সেটি তার সূর্য কেন্দ্রিক মতবাদকে তিনি একটি গ্রন্থের আকারে তুলে ধরেছিলেন, 6 বুক অফ দ্য ক্লাসিক্যাল সেপার্স, 6 বুকস অফ দ্য ক্লাসিক্যাল সেপার্স। এই গ্রন্থে তার এই সূর্য কেন্দ্রিক মতবাদ তিনি 1543 সালে তুলে ধরেছিলেন। তবে তার একটা শ্রেষ্ঠ গ্রন্থ ছিল, যেটা তার সর্বপ্রধান গ্রন্থ বলা হয়, যে গ্রন্থে তার সমস্ত মতবাদ সেখানে লেখা রয়েছে। তিনি এই গ্রন্থটা খুব যত্ন সহকারে লিখেছিলেন, তার সমস্ত গবেষণার সার মর্ম এই গ্রন্থে রয়েছে। গ্রন্থটির নাম ডি রিভলিউশনাবাস অরবাম ক্লাস্টিকাম, ডি রিভলিউশনাবাস অরবাম ক্লাস্টিকাম। এই গ্রন্থটি তিনি লিখে যান এবং এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার আগে 1543 সালে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর তার কফিনে তার মৃতদেহের সাথে তার লেখা এই বিখ্যাত গ্রন্থ ডি রিভলিউশনাবাস অরবাম ক্লাস্টিকামের একটি কপি ওই তার সাথেই কিন্তু কবর দেওয়া হয়েছিল। এটা তার ভক্তরা করেছিলেন। তবে জীবনের শেষ দিকে তিনি নিঃসঙ্গ জীবন যাপন করেন। এই চার্চের আক্রমণে, ধর্মের দিক থেকে তার উপরে যে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণের কারণে তিনি এক ঘরে হয়ে যান নিঃসঙ্গভাবে। এই মহান বিজ্ঞানী এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক এবং যিনি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছিলেন, বৈপ্লবিক মতবাদ খাড়া করেছিলেন, প্রাচীনকালের হাজার হাজার বছরের মতবাদকে ধূলিসাৎ করে দিয়ে তার মূলে কুঠারাঘাত করে তিনি এই সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্বটি তুলে ধরেন। এতদিন ধারণা ছিল পৃথিবী কেন্দ্রিক, সেই বিষয়টাকে তিনি সম্পূর্ণ পাল্টে দিয়ে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্বকে মানুষের সামনে নিয়ে আসেন। এই কারণে তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তো এই ছিল কোপারনিকাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, বা কেন কোপারনিকান বিপ্লব বলা হচ্ছে, কারণ তার এই মতবাদটাই একটা বিরাট পরিবর্তন নিয়ে এসেছিল মানুষের ধ্যান ধারণার ক্ষেত্রে, একটা বিপ্লবের সমান এই তার এই মতবাদ, তাই একে বলা হয় কোপারনিকান বিপ্লব। তো এর উপরে যে কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সার শিট নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে এবার আলোচনা করছি। একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ইতিহাস। এখানে প্রশ্ন দেখো বিভিন্ন ভাবে আসতে পারে। কোপারনিকাস সম্পর্কে টিকা লেখো, বা কোপারনিকান বিপ্লব বলতে কি বোঝো, বা কোপারনিকাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবার 2024-25 এবং 8-এর জন্যও কিন্তু আসতে পারে। তাই এখানে দেখো মোটামুটি একটু বড় করেই, মানে 4 বা 8-এ লেখার মতো অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরছি। পোল্যান্ডের বিজ্ঞানী জোহানেস কোপারনিকাস 1473 থেকে 1543 আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। পূর্বে ইউরোপে চার্চের সমর্থন পুষ্ট টলেমির জ্যোতির্বিদ্যা বিষয়ক যে ভ্রান্ত মতবাদ প্রচলিত ছিল, তার মূলে কোপারনিকাস কুঠারাঘাত করেন
এবার দেখো কোপার্নিকাসের বিপ্লব। কেন কোপার্নিকাসের বিপ্লব বলা হচ্ছে? প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে পৃথিবী, কিন্তু কোপার্নিকাস টলেমির মতবাদকে অস্বীকার করেন। টলেমি ও অ্যারিস্টটল বলেছিলেন যে পৃথিবী হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু, পৃথিবী স্থির রয়েছে এবং তাকে কেন্দ্র করে সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। নবজাগরণের পূর্ব পর্যন্ত টলেমি ও অ্যারিস্টটলের ধারণাই ইউরোপে বেদ বাক্য বলে মনে করা হতো। খ্রিস্টান চার্চও এই প্রাচীন মতবাদকে সমর্থন করেছিলেন। প্রচলিত এই ভ্রান্ত মতবাদের মূলে কোপার্নিকাস কুঠারাঘাত করে এক বৈপ্লবিক মতবাদের সূচনা করেন। এবার দেখো কোপার্নিকাসের বক্তব্য। প্রাচীনকালে প্রচলিত চিন্তাধারায় সবচেয়ে জোরালো আঘাত করেছিল নবজাগরণ প্রসূত নতুন জ্যোতির্বিজ্ঞান। টলেমি, অ্যারিস্টটল সহ প্রাচীন ও মধ্যযুগীয় চিন্তাবিদদের ভ্রান্ত ধারণার মূলে কুঠারাঘাত করেন নবজাগরণের যুগের অগ্রণী জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস। তিনি প্রমাণ করেন যে পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। তিনি সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তিনি আরও বলেন যে শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথে মধ্যবর্তী স্থানে অবস্থান করছে পৃথিবীর কক্ষপথ। তার ধারণায় এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে সূর্য। এবার দেখো গবেষণা প্রসূত রচনাবলী। কোপার্নিকাস তার জ্যোতির্বিদ্যার আলোচনায় দিনক্ষণের পূর্বাভাস, সূর্যোদয় ও সূর্যাস্তের লগ্ন, চন্দ্রগ্রহণ প্রভৃতি বিষয়ে বিভিন্ন আভাস দেন। তার কসমোগ্রাফিক মাইস্টোরি গ্রন্থে এইসব আলোচনার স্থান পেয়েছে। তিনি 1609 খ্রিস্টাব্দে নিউ অ্যাস্ট্রোনমি গ্রন্থে উল্লেখ করেন যে গ্রহগুলির কক্ষপথ হল উপবৃত্তাকার এবং তার নাভি বা ফোকাসে অবস্থান করছে সূর্য। তার গবেষণার সারমর্ম 1510 থেকে 1514 খ্রিস্টাব্দের মধ্যে কমেন্টেরিলাস নামে একটি গ্রন্থে প্রকাশিত হয়। পরবর্তীকালে জীবনের শেষ লগ্নে তিনি তার সৌরকেন্দ্রিক মতবাদকে পূর্ণাঙ্গ গ্রন্থাকারে প্রকাশ করেন 6 বুকস অন দ্য রিভলিউশন অব দ্য ক্লাসিক্যাল সেপার্স নাম দিয়ে। বইটি প্রকাশের কিছুদিনের মধ্যেই তার মৃত্যু, 1543-এ তার মৃত্যু হয়। কোপার্নিকাসের বৈপ্লবিক উদ্যোগ। দেখো কোপার্নিকাসের বক্তব্য সাধারণ মানুষের এবং খ্রিস্টান চার্চ কর্তৃক প্রচারিত ধারণার সম্পূর্ণ বিরোধী ছিল। প্রচলিত ধারণার সম্পূর্ণ বিরুদ্ধে বৈপ্লবিক মতবাদ প্রকাশ করায় তার মতবাদকে কোপার্নিকাসের বিপ্লব নামে অভিহিত করা হয়। তাহলে কেন কোপার্নিকাসের বিপ্লব বলা হচ্ছে? প্রচলিত মতবাদের বিরোধী ছিল তার মতবাদ। চার্চ বিরোধী মতবাদের জন্য কোপার্নিকাস কুসংস্কারাচ্ছন্ন ক্যাথলিক চার্চের বিরাগভাজন হন। তার কয়েকটি পুস্তিকা চার্চ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু চার্চের সমালোচনা প্রতিবাদে তিনি কর্ণপাত করেননি। শেষ পয়েন্ট, পরিণতি। 1542 খ্রিস্টাব্দের শেষ দিকে কোপার্নিকাস সন্ন্যাস ও পক্ষাঘাত রোগে আক্রান্ত হন এবং পরের বছর 24শে মে 70 বছর বয়সে প্রায় নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তি অনুযায়ী তার লেখা ডি রিভলিউশনাবাস অরবাম ক্লাস্টিকাম নামে আসন্ন প্রকাশিত গ্রন্থটির একটি কপি তার হাতে তুলে দেওয়া হয়। তো এই ছিল কোপার্নিকাস সম্পর্কে টিকা বা কোপার্নিকান বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।